হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসেল বাংলা। আনসেল বাংলা তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে আমরা কি করব, আজকে যে পশ্চিমবঙ্গে যে ভূগোল রয়েছে না, সেই পশ্চিমবঙ্গের ভূগোলের যে সমভূমি অঞ্চলটা রয়েছে, এই সমভূমি অঞ্চলটাকে কয় ভাগে ভাগ করা যায়। তো এর আগে যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটাতে ছিল যে সমভূমি অঞ্চলকে কতগুলো ভাগে ভাগ করা যায়, 6 ভাগে। এই ছয়টা ভাগ কি কি? তরাই ডুয়ার্স অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল। এগুলো কিন্তু সমভূমিকে ভাগ করা হয়েছে ভূপ্রকৃতি ও মৃত্তিকার পার্থক্য অনুসারে। তো এই 6টা ভাগ হচ্ছে: তরাই ও ডুয়ার্সের অঞ্চল, উত্তর সমভূমি অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, উপকূলের বালুকাময় সমভূমি, আর গঙ্গার বদ্বীপ অঞ্চল, আর হচ্ছে সুন্দরবন অঞ্চল। তো এই 6 ভাগে ভাগ করা হয়। তো এই 6 ভাগে দেখো ভাগ করা হয়েছে যেটা। তো এই 6টা ভাগ নিয়ে সেই 6টা ভাগের যে বিস্তারিত, সেটা কিন্তু আজকের ভিডিওতে বলা হবে। তো তার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আনসেলাস বাংলাকে। আর দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। তোমরা এর আগে ভিডিওগুলো দেখছো, সিরিয়ালি দেখো, তোমাদের অনেক কাজে দিবে। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে, দেখো প্রথমে কি রয়েছে আমাদের, টরাই ও ডুয়ার্স অঞ্চল। টরাই ও ডুয়ার্সটা কিন্তু টোটালি উত্তরবঙ্গেই রয়েছে। তো দেখো, তরাই ডুয়ার্সের প্রথমে যেটা পয়েন্ট, সেটা হচ্ছে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে। কি বলেছে, দার্জিলিং জেলার যে শিলিগুড়ি যে মহকুমাটা রয়েছে না, সেই শিলিগুড়ি মহকুমাটা বাদে জল এবং দার্জিলিং জেলা তরাই ডুয়ার্সের আন্ডারে পড়বে, কিন্তু শিলিগুড়ি মহকুমা বাদে। আর হচ্ছে জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা এই তরাই ডুয়ার্সের অন্তর্গত। তরাই শব্দের অর্থ কি? স্যাঁতস্যাঁতে। অর্থাৎ বলতে পারো যে স্যাঁতস্যাঁতে কেন বলা হয়েছে, কারণ এই এলাকায় কিন্তু বেশি বন থাকে, বন রয়েছে, বনভূমি বা অরণ্য রয়েছে, যাই হোক। তো এই যে বনভূমি রয়েছে, এই যে বন এলাকা রয়েছে, সেই বন এলাকার কারণে কিন্তু সেই মাটিতে কিন্তু সেরকম কি বলবো, যে বনের ভিতরে তরাই মাটিটা হচ্ছে স্যাঁতস্যাঁতে। তো বনের ভিতরে কি হয়, যখন এই গাছের পাতার কারণে যখন বনের ভিতরে কোনো সূর্য তাপ না ঢোকে সেরকম ভালো পরিমাণে, ঢুকে সূর্য আলো পড়লেও খুব অল্প পড়ে বা খুব অল্প সময়ের জন্য পড়ে। এর ফলে কিন্তু সেই এলাকাটা সেই যে মাটিটা, সেটা কিন্তু ওই উপর থেকে যা পাতাগুলো পড়ছে, সেই এলাকা কিন্তু সেইরকম স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে। ঠিক আছে, শ্যাওলা 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 টাইপের বা স্যাঁতস্যাঁতে একটা ভাব, পাতার মধ্যে জল টল ভাব, এরকম একটা ভাব থাকে। তো এই যে স্যাঁতস্যাঁতে ভাবটা রয়েছে, সেই কারণে কিন্তু তরাই ডুয়ার্সের স্যাঁতস্যাঁতে সমভূমি রয়েছে। তরাই শব্দের অর্থ কি? স্যাঁতস্যাঁতে নিম্নভূমি। নেক্সট দেখো, এই অঞ্চলটি উত্তরের থেকে দক্ষিণে ঢালু হয়ে গিয়েছে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু হয়ে গিয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, কারণ উত্তর দিকে রয়েছে পাহাড়ি এলাকাটা। যদি তোমরা এরকম ভাবে বিশ্লেষণ করো যে এটা যদি ধরো, আহ, এটা যদি ধরো দার্জিলিং, কালিম্পং, আর এখানে রয়েছে ধরো জলপাইগুড়ি, এখানে রয়েছে আলিপুরদুয়ার, আর এই পাশে রয়েছে ধরো কোচবিহার। তো দেখো, তাহলে দেখবে এখানে রয়েছে ধরো শিলিগুড়িটা বা শিলিগুড়ি মহকুমাটা। তো দেখো, তাহলে দেখো এই সাইডটা রয়েছে পাহাড়ি এলাকা। তো এই সাইডটা যখন এটা রয়েছে উত্তর সাইড, আর এটা রয়েছে দক্ষিণ সাইড। এটা দক্ষিণ সাইড রয়েছে। তো এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু আস্তে আস্তে কি হয়ে গিয়েছে, ঢালু হয়ে গিয়েছে। বুঝতে পারলে? তবে বালি মিশ্রিত মাটির জল ধারণের ক্ষমতা ও জৈব পদার্থ কম থাকায় এখানকার জমি উর্বরতার শক্তি বেশ কম। সে কারণে বালি মিশ্রিত মাটির জল ধারণ, অর্থাৎ বালি মিশ্রিত মাটির জল ধারণ ক্ষমতা কম থাকে, আর হচ্ছে জৈব পদার্থ কম থাকায় কিন্তু এখানে যে মাটিটা রয়েছে সেটা কিন্তু অতটা উর্বর নয়, একটু কম উর্বর। নেক্সট হচ্ছে তিস্তা নদী এই অঞ্চলটিকে দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তিস্তার পশ্চিম পার, যেটাকে তরাই বলা হয়, আর যে তিস্তার যে পূর্ব পার, সেটাকে ডুয়ার্স বলা হয়। দুয়ার বা ডুয়ার্স। এই দুয়ারও কিন্তু অনেক সময় বলে দেওয়া হয়, যেটার জন্য কিন্তু আলিপুরের নাম কি হয়েছে, আলিপুর দুয়ার। আরেকটা কারণে আলিপুর দুয়ার হয়েছে, সেটা হচ্ছে এই যে নর্থ ইস্টে যে যেতে হলে সেটা কিন্তু দরজা বা দুয়ার যেটাই পড়ো না কেন, সেটা কিন্তু আলিপুর দিয়ে যেতে হবে, তার জন্য আলিপুর দুয়ারও বলা হয়। তো সেটা দুটো ভাবে অনেকে ব্যাখ্যা করে থাকে। তো দেখো, যেটি হোক না কেন, তো ধরো এটা তিস্তার যে পশ্চিম দিকটা রয়েছে, ধরো এটা রয়েছে পূর্ব দিক, এটা রয়েছে পশ্চিম দিক। তো মাঝখান দিয়ে বয়ে গেল তিস্তা। তো এই তিস্তার যে পূর্ব দিকটা রয়েছে সেটাকে কি বলা হয়, তিস্তার পূর্ব দিক থেকে বলা হয় ডুয়ার্স। আর তিস্তার যে পশ্চিম দিকটা রয়েছে, সেই পশ্চিম দিকটাকে কি বলা হয়, তরাই। হুম
তরাই বলা হয় পশ্চিম, আর পূর্ব দিকটাকে ডুয়ার্স বলা হয়। এটা কিন্তু অনেক কনফিউশন হবে। আর কোন নদীটা অনুসারে কিন্তু এই তিস্তা তোষা মানে কোন নদী অনুসারে এই তরাই ডুয়ার্স মানে পার্থক্য করা হয়েছে, সেটা কিন্তু এই তিস্তা নদী অনুসারে। নেক্সট হচ্ছে দুয়ার বা ডুয়ার্সকে ভুটান হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। ডুয়ার্স বা দুয়ারকে ভুটান হিমালয়েরও কিন্তু প্রবেশদ্বার বলা হয়। দেখো এই যে দুয়ার মানে কি? দুয়ার মানে হচ্ছে দরজা, ঠিক আছে? তো দুয়ার মানে দরজা। তো দরজা এখন এই আলিপুর দুয়ার যেটা রয়েছে সেটাকে কিন্তু দুয়ার যে রয়েছে সেখানে, তো সেই দুয়ার দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা ভুটানও যেতে পারবে, আবার ইচ্ছা করলে নর্থ ইস্টও যেতে পারবে। তো এই যে দুয়ারটা রয়েছে এইটার কারণে কিন্তু এটাকে দুয়ার বলা হয়। তো দেখো মানে অনেকেই অনেক ব্যাখ্যা করে থাকে, সেটা মানে কি বলবো, মানে কোনটা সঠিক কোনটা সঠিক না, কারণ এটা প্রচলিত ভাষা একটা মানে শব্দ তৈরি করেছে জনগণ বা জনসাধারণ বা যেই পারো না কেন। তো দুয়ার বা ডুয়ার্সকে ভুটান হিমালয়ের প্রবেশদ্বারও বলা হয়। তরাই অঞ্চলটি পশ্চিমে মেচি নদী থেকে পূর্বে সংকোষ নদী পর্যন্ত বিস্তৃত। এই তরাই যে নদীটা রয়েছে, তরাই নদীটা তরাই অঞ্চলটা রয়েছে, তরাই যে অঞ্চলটা সেটা কোন অঞ্চলটা? তরাই অঞ্চল পশ্চিম দিকে যেটা রয়েছে, তিস্তার পশ্চিমের যে অংশটা সেটা হচ্ছে তরাই। তো এই যে তিস্তার যে পশ্চিমের অঞ্চলটা, তরাই অঞ্চলটি পশ্চিমে মেচি নদী থেকে কি হয়েছে? মেচি নদী থেকে পূর্বে যে সংকোষ নদী এই পর্যন্ত কিন্তু বিস্তৃত এই তরাই অঞ্চলটা। নেক্সট হচ্ছে ডুয়ার্স অঞ্চলে সাভানা নামক ঘাস দেখা যায়। সাভানা নামক ঘাস বলতে পারো দেখো যে ছোট ছোট যে মানে কি বলবো, দূর্বা তো চেনো, দূর্বা ঘাস। তো এই দূর্বা যে ঘাস সেই রকমই অনেকটা, তো ছোট ছোট ঘাস হয় মাটিতে। তো সেই ঘাসটা কিন্তু এই ডুয়ার্স অঞ্চলে দেখা যায়, অর্থাৎ তিস্তার পূর্ব দিকে। তিস্তার পূর্ব দিকে কি দেখা যায়? এই সাভানা নামক একটা ঘাস দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ এটা। নেক্সট দেখো সংকোষ নদী ডুয়ার্সকে পূর্ব ও পশ্চিম দুই ভাগে ভাগ করেছে। তো এই যে প্রথমে কি হলো, তিস্তা কিন্তু দুটো মানে ভাগ করেছে, একটা হচ্ছে তরাই অঞ্চল এবং ডুয়ার্স অঞ্চল। আর সংকোষ নদী সেটা ডুয়ার্সকে আবার দুই ভাগে ভাগ করে দিয়েছে। যে পূর্বের যে তিস্তার পূর্বে যে ডুয়ার্স রয়েছে, তিস্তা যেটাকে ডুয়ার্স এবং তরাই ভাগ করেছে, সেই যে পূর্বের দিকে যে গেল যে ডুয়ার্স যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আবার কি ভাগ করেছে? দুই ভাগে ভাগ করে দিয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে পশ্চিম। কোন নদীটা ভাগ করেছে? এটা সংকোষ নদী ডুয়ার্সকে ভাগ করেছে পূর্ব এবং পশ্চিম ভাগে। নেক্সট হচ্ছে উত্তরের সমভূমি। উত্তরের সমভূমি তরাই অঞ্চলের দক্ষিণ থেকে গঙ্গা নদীর উত্তর তীর পর্যন্ত উত্তরের সমভূমি অঞ্চল অবস্থিত। এই অঞ্চল আবার তিনটি উপবিভাগে বিভক্ত। সেই তিনটি উপবিভাগ কি কি? চলো দেখে নেওয়া যাক। তো তরাই অঞ্চলের যে দক্ষিণ থেকে গঙ্গা নদী উত্তর তীর পর্যন্ত। তো তরাই অঞ্চলটা কোন দিকে রয়েছে? তরাই অঞ্চলটা রয়েছে পশ্চিম। এটা বারবার বলছি কারণ তোমাদের ব্রেনে যাতে মানে সেট হয়ে যায়, এটা যাতে আর কনফিউজ না করো বা ভুলে না যাও। তো তিস্তার যে পশ্চিম দিকটা রয়েছে, সেটা হচ্ছে তরাই, আর পূর্ব দিকটা রয়েছে ডুয়ার্স। পূর্ব দিকটা রয়েছে ডুয়ার্স। তো তরাই অঞ্চলের দক্ষিণ থেকে গঙ্গা নদীর উত্তর তীর পর্যন্ত উত্তরের সমভূমি অঞ্চল। অর্থাৎ এই যে তরাই যে রয়েছে, তরাই এলাকাটা, সেই এলাকার দক্ষিণ থেকে, সেই এলাকার যে দক্ষিণ পাশটা রয়েছে না, এই তরাই যদি এটা ধরো, তাই এর পাশে যে দক্ষিণটা রয়েছে সেখান থেকে গঙ্গা নদীর উত্তর তীর পর্যন্ত। তো সেখান থেকে গঙ্গা নদীর উত্তর তীর পর্যন্ত বলতে দেখো তরাই এটা রয়েছে কোন কোন এলাকাটায়? ধরো বলতে পারো যে শিলিগুড়ির আশেপাশে যে এলাকাটা রয়েছে বা দার্জিলিং এলাকা, এই যে এলাকাটা রয়েছে সেখানে রয়েছে। তো সেখান থেকে তো কোথায় কোথায় যেতে হবে? মালদা, তারপরে মুর্শিদাবাদ, এই এলাকাটায় তো কিন্তু গঙ্গা নদী গিয়েছে মুর্শিদাবাদ হয়ে। তো দেখো মালদা মুর্শিদাবাদ ওই এলাকাতেই গিয়েছে গঙ্গাটা। তো দেখো এই যে গঙ্গাটা মানে ওই এলাকা দিয়ে গেল, সেইখান থেকে তাহলে কোথা থেকে কোথা দেখা গেল? এর মধ্যে কিন্তু পড়বে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইসব এলাকা কিন্তু এই মানে উত্তরের সমভূমির মধ্যে পড়বে। ঠিক আছে, বুঝতে পারলে মানে কথাটা? দেখো তাহলে এই তরাই যে অঞ্চলটা রয়েছে তার একদম তরাই অঞ্চলের সর্বশেষ কি রয়েছে?
সেই সর্বশেষ তরাই অঞ্চলের দক্ষিণ একদম দিকটা, সেই দক্ষিণ দিক থেকে মানে তরাইয়ের যে একদম শেষ প্রান্ত দক্ষিণের, সেখান থেকে শুরু করে গঙ্গার যে তীর পর্যন্ত, ঠিক আছে, গঙ্গার কোন তীর আবার উত্তর তীর, দক্ষিণ তীর নয়, উত্তর তীর পর্যন্ত। তার মানে এই এলাকাটা যেখানে এই যে গঙ্গাটা যে মানে গেল, এই যে গঙ্গাটা গিয়েছে যে মালদা এবং মুর্শিদাবাদ এলাকায় অনেকটা, তো সেই এলাকা পর্যন্ত দেখো, তাহলে কি দাঁড়ালো যে মালদা পর্যন্ত বলতে পারো। মুর্শিদাবাদ তো পরে পড়ে যাচ্ছে না এখানে, তো মালদা পর্যন্ত বলতে পারো। মালদা এবং মুর্শিদাবাদকে আলাদা আলাদা করেছে কি এই গঙ্গাটা, তাহলে মালদা পর্যন্ত বলতে পারো। তো এই শিলিগুড়ি থেকে মালদা ধরো ইসলামপুর পড়বে এখানে, কালিয়াচক, ইসলামপুর, তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেটা বলো মানে ডিস্ট্রিক্ট আর কি, মালদা, এই এলাকা কিন্তু এইখানে উত্তরের সমভূমি। নেক্সট দেখো, তো বুঝতে পারলে তিনটি উপবিভাগে ভাগ করেছে এই অঞ্চলকে, আবার তিনটি, এই উত্তরের সমভূমি অঞ্চলকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তো কি কি, যে একটা হচ্ছে বরেন্দ্র ভূমি, যেটা মহানদী মহানন্দা যে নদীর উত্তর থেকে, মহানন্দা নদী উত্তর থেকে দক্ষিণে প্রভাবিত হয়ে মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে। এক পূর্ব যেটার অংশ রয়েছে সেটাকে প্লাবন সমভূমি, এটি পুরনো, দাঁড়াও একটু এটা পরিষ্কার করে নিই, পুরনো পলি মাটিতে গঠিত। এখানে কয়েকটি, এটা টিলা হবে, ঠিক আছে, কয়েকটি টিলাও দেখা যায়, হ্যাঁ ঠিকই রয়েছে, টিলা দেখা যায় এখানে। টিলা বলতে পারো যে উঁচু কিছু মাটির মানে ঢিবি বলতে পারো, বা একটু কোথাও কোথাও মাটি একটু উঁচু রয়েছে, সেই এলাকাটা মানে টিলা বলা হয়। তো এখানে কয়েকটি টিলাও দেখা যায়। এই অঞ্চলটি বারেন্দ্র ভূমি নামে পরিচিত। এটি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অংশ। এখানকার জমি অনুর্বর। এখানে মানে এই যে যে বারেন্দ্র যে ভূমি রয়েছে, বরেন্দ্র ভূমি, সরি বারেন্দ্র নয় বরেন্দ্র, যাই হোক তোমরা একটু মিস্টেক দেখে নেবে। তো দেখো বরেন্দ্র যে ভূমিটা রয়েছে, তো এই বরেন্দ্র ভূমি কিন্তু যে এলাকাটা রয়েছে সেটা কিন্তু জমিটা অতটা বেশি উর্বর নয়, অনুর্বর। এই জমি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কাদর, একটা হচ্ছে কি ডাঙা, অর্থাৎ মানে কাদাযুক্ত একটা রয়েছে, একটা হচ্ছে ডাঙা বলতে পারো, যেটা মানে ডাঙা বলতে পারো যে যেখানে মানে নদী থেকে একটু উপরে যে অঞ্চলটা, যেখানে জল নেই সেই পরিমাণে। আরেকটা হচ্ছে যেই এই সব এলাকাটা রয়েছে নদীর আশেপাশে, যেখানে জল মানে জলের পরিমাণ একটু থাকে। কারণ এটার কথাটা হচ্ছে, দেখো এই এলাকাটা কিন্তু গঙ্গার আশেপাশের এলাকা, তার জন্য এইরকম বলা হচ্ছে আর কি, গঙ্গার আশেপাশে। নেক্সট দেখো, পশ্চিমাংশটি নতুন পলিতে গঠিত। এই অংশে কালিন্দী নদী মহানন্দা নদীতে মিশেছে। এই যে পশ্চিমাংশটা রয়েছে সেখানে কিন্তু নতুন পলি দ্বারা গঠিত। তো আর এই অংশে যে কালিন্দী নদীটা রয়েছে সেটা কিন্তু মহানন্দা যে নদী সেখানে গিয়ে মিশেছে এই কালিন্দী নদী। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তাল ও দিয়ারা। মহানন্দা যে মহানন্দা নদীর পশ্চিম তীরে কালিন্দী নদী পশ্চিম থেকে পূর্বে প্রভাবিত হয়ে এই অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে। উত্তরের যে ভাগ সেটাকে বলা হয় তাল, এবং দক্ষিণের ভাগকে কি বলা হয় দিয়ারা। তো কি বলতে মানে একবার বোঝানো একদম, দেখো যে মহানন্দা যে নদীটা রয়েছে তার পশ্চিম দিকে, মহানন্দা নদী ধরো এটা, তাহলে তার যে পশ্চিম দিকে এটা, আর পূর্ব দিকে এটা। তো তার মহানন্দা নদীর পশ্চিম তীরে কালিন্দী নদী, পশ্চিম দিকে কালিন্দী নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত। এই যে পশ্চিম থেকে কালিন্দী নদীটা কি হয়েছে, পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এই অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। উত্তরের ভাগকে তাল, অর্থাৎ এই অঞ্চলের যে এই যে অঞ্চলটা সেটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। উত্তরে যে অংশটা থাকবে সেটাকে কি বলা হয়েছে তাল, আর এই দক্ষিণের যে অংশটা থাকবে সেটাকে বলা হয় দিয়ারা। তো দিয়ারা কালিন্দী নদীর দক্ষিণের এই অঞ্চল নবীন পলিযুক্ত এবং খুবই উর্বর। অর্থাৎ কালিন্দী নদীটা রয়েছে তার কিন্তু যে দক্ষিণ দিকে যে মানে অঞ্চলটা রয়েছে সেটা কিন্তু নতুন পলি রয়েছে, সেই জন্য কিন্তু এটা খুব উর্বর। বিশেষ করে এখানে আম চাষ, রেশম চাষের জন্য এই অঞ্চল বিখ্যাত। এই অঞ্চল ঘন জনবসতিপূর্ণ, মানে বেশি জনসংখ্যা রয়েছে অ্যাকচুয়ালি। আর হচ্ছে আম এবং রেশম চাষ এখানে বেশি হয়, অর্থাৎ কালিন্দী নদীর কোন সাইডটা, দক্ষিণ দিকটা। আর এই অঞ্চল কি বলা হয়, দিয়ারা বলা হয়, এটা মনে রাখবে। কালিন্দী নদীর দক্ষিণ দিক
যেটাকে বলা হয় দিয়ারা, আর সেখানে কিন্তু নতুন পল্লী দ্বারা গঠিত হয়েছে এবং উর্বর। নেক্সট হচ্ছে তাল। তালটা কোন সাইডে দাঁড়ায়? উত্তর দিকে, কালিন্দী নদীর উত্তর দিকে যেটা রয়েছে। তাল কথাটির অর্থ হচ্ছে হ্রদ বা জলাভূমি। তাল কথার অর্থ কি? দেখবে নৈনিতাল। তো নৈনিতাল মানে 9টা তাল দ্বারা গঠিত বা 9টা যে হ্রদ, 9টা তাল বা 9টা হ্রদ যেটি বলো না কেন, বা 9টা জলাভূমি। এই যে তাল, তাল কথার অর্থ তাহলে কি? তাল কথার অর্থ হচ্ছে হ্রদ তো বা জলাভূমি। তো মালদা জেলার কালিন্দির উত্তর ভাগ, এই বললাম কালিন্দির উত্তর ভাগটাকে কি বলা হয়? কালিন্দী নদীর তাল বলা হয়। তাল মানে হ্রদ বা জলাভূমি। তাল যদি কোনো সময় আসে যে তাল মানে কি বা হ্রদ মনে না থাকে, তাহলে তোমরা মনে রাখবে যে তাল হচ্ছে নৈনিতাল, শুনেছ অবশ্যই তোমরা। তো নৈনিতাল তো উত্তরাখণ্ডে মানে বিখ্যাত একটা ঘুরতে যাওয়ার একটা এলাকা, তো সেটাই ওই নৈনিতাল মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। তবে দেখো উত্তরভাগ ও মহানন্দা নদীর মধ্যবর্তী এলাকার নিম্ন জলাভূমি অঞ্চলে ফুলহার ফুলহার তারপরে কালীকোষ, কোষ, কঙ্কর প্রভৃতি নদীগুলি, এখানে কিন্তু এই সব ছোট ছোট কিছু নদীগুলি রয়েছে, বয়ে বয়ে গেছে। আর নদীগুলি বারবার গতিপথ পরিবর্তন করে, ফলে কিন্তু প্রচুর জলাভূমি ও বিল সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে যে তাল বা জলাভূমি বা হ্রদ, ছোট ছোট যে মানে কি বলবো, ঝিলের মতো অনেকটা হ্রদ যেটা পড়ো না কেন, তো এই এলাকাটা মানে এই এলাকায় কিছু কিছু নদী রয়েছে যেগুলো কিন্তু নিজেদের যে মানে গতিপথ সেটা কিন্তু সবসময় পরিবর্তন করতে থাকে। আর যখনই গতিপথ পরিবর্তন করে থাকে, ধরো এটা একটা নদী যাচ্ছে, তো হঠাৎ করে যদি নদীটা এরকম ভাবে বাঁক নেয় আর এরকম ভাবে চলে যায়, তো দুদিন পরে যদি এখান দিয়ে নদীটা মানে ক্রস করে এইখানে চলে যায়, তাহলে কি হবে? এই যে নদীটা কি হবে, এই এতটুকু কি হবে? আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে আস্তে আস্তে এটা একটা নদীর মানে একটা ঝিলের মতো বা হ্রদের মতো একটা সৃষ্টি হয়ে যাবে। তো এইরকম কিন্তু যে সৃষ্টি হয়ে যায়, এর ফলে কিন্তু প্রচুর জলাভূমি এবং বিল সৃষ্টি হয়ে যায় এখানে। নেক্সট হচ্ছে কোচবিহার ও উত্তর দক্ষিণ দিনাজপুর। তো এই এলাকাটাই কিন্তু এই উত্তরের সমভূমি। তো দেখো কোন কোন এলাকা, তোমাকে একটু আগে কিন্তু তোমাদের বলা হলো যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব এলাকায় কিন্তু। কোচবিহার তার মধ্যেও পড়ে। কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর তার জেলা এবং শিলিগুড়ির দক্ষিণ ভাগ, যেটা তোমাদের বললাম একটু আগে। কোথাও কোথাও নিম্ন সমভূমি, যেটা শিলিগুড়ির যে একদম দক্ষিণ সাইডটা যেখানে পাহাড়টা আর কিছু নেই, সেই অঞ্চলটা আর কি। তারপরে দেখো এই অঞ্চলটিকে প্রায় এই অঞ্চলে কিন্তু প্রায় বন্যা হয় এবং বন্যার জল নিম্নভূমির যে তাল সৃষ্টি করে, অর্থাৎ এই বন্যার ফলেও কিন্তু নিম্নভূমির তালও সৃষ্টি করে ফেলে এই অঞ্চলে। নেক্সট দেখো এই হচ্ছে তাল এবং বারেন্দ্র, বারিন্দ বা বরেন্দ্র, যেটি বলো না কেন, বরেন্দ্র অনেক দুটো নামেই ডাকা হয়। তো তার জন্য বারিন্দ্র বারবার বেরিয়ে আসছিল। তো বারিন্দ এবং বরেন্দ্র দুটো নামেই ডাকা হয়। তাল হচ্ছে এটা, হুম, আর এটা হচ্ছে দিয়ারা। তো দক্ষিণ সাইডটা দিয়ারা, উত্তরের সাইডটা তাল, আর এটা হচ্ছে বারিন্দ বা বরেন্দ্র। দেখো তাহলে কোথায় কোথায় তাল এবং কোথায় কোথায় দিয়ারা, দেখো এটা হচ্ছে বিহার এই এলাকাটা, এটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে বাংলাদেশ, এখানেও বাংলাদেশ। তো দেখো কালিয়াচক, এটা দিয়ারার মধ্যে পড়েছে। এই যে এটা হচ্ছে গঙ্গা, এই 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 যে নদীটা যাচ্ছে এটা কিন্তু গঙ্গা নদী। আর দিয়ারার মধ্যে পড়েছে কালিয়াচক, গৌড়, এইটা পড়েছে দিয়ারার মধ্যে। আর কালিন্দী নদীটা কোনটা কোথায়? এই যে কালিন্দী নদীটা দিয়ারা এবং সরি তাল এবং দিয়ারাকে ভাগ করেছে কালিন্দী নদীটা। তাল এবং দিয়ারাকে ভাগ করেছে কি নদী? কালিন্দী নদী। আর এই যে মহানন্দা যে নদীটা রয়েছে, মহানন্দা নদী, সেটা কি করেছে? এই মহানন্দা নদীটা ভাগ করেছে আবার কি তাল ও বারিন্দ্র বা বরেন্দ্রকে দুই ভাগে ভাগ করেছে। আর দেখো এই বারিন্দ্র বা বরেন্দ্র সেখানে কিন্তু রয়েছে কি কি, সেখানে রয়েছে ইংরেজ বাজার, তারপরে হচ্ছে মালদা, তারপরে হাবিবপুর, এইসব এলাকা কিন্তু রয়েছে। আর আর কি রয়েছে, যেরকম রয়েছে গাজল, হুম, তারপরে হচ্ছে বামনগোলা, গাজল, তারপর ইংরেজ বাজার, হাবিবপুর, মালদা, এইসব কিন্তু রয়েছে বারিন্দ বা বরেন্দ্রতে রয়েছে।
তো বারিন্দ বা বরেন্দ্রকে তাল থেকে ভাগ করেছে কে? মহানন্দা নদী। আর হচ্ছে তাল আর দিয়ারাকে ভাগ করেছে হচ্ছে কালিন্দী নদী। আর গৌড়টা রয়েছে দিয়ারাতে। তো এই রয়েছিল ম্যাপটা। তো আশা করি বুঝতে পারছো। আর রতুয়া যে এলাকাটা রয়েছে সেটা কিন্তু তালে রয়েছে। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দক্ষিণবঙ্গের সমভূমি। তো রাঢ় অঞ্চল প্রথমে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গ সমভূমির মধ্যে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী যে সমভূমিটি আছে তাকে রাঢ় অঞ্চল বলা হয়। তো রাঢ় অঞ্চল কাকে বলা হয়? পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী সমভূমি, অর্থাৎ মালভূমি অঞ্চল, পশ্চিমের যে মালভূমি অঞ্চল রয়েছে এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী যে অংশটা রয়েছে সেটা কিন্তু রাঢ় অঞ্চল, সেই সমভূমিটাকে বলা হয়। লাল মাটি দিয়ে গঠিত বলে এই অঞ্চলকে রাঢ় বলা হয়। খুব গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের যে মানে মাটির রং সেটা কিন্তু লাল অনেকটা, তো তার জন্য কিন্তু রাঢ় অঞ্চল বলা হয় এখানে। লাল মাটি দিয়ে গঠিত অঞ্চল রাঢ় অঞ্চল নামে, রাঢ় নামে পরিচিত। এটা হচ্ছে সাঁওতালি শব্দ রাঢ়। রাঢ় যে মানে সাঁওতালি শব্দ রয়েছে রাঢ়, এর অর্থ কি? পাথুরে জমি, অর্থাৎ একটু শক্ত জমি। এই শব্দ থেকে কিন্তু রাঢ় শব্দ এসেছে। তো রাঢ় শব্দ কোথা থেকে এসেছে? রাঢ় থেকে এসেছে। সাঁওতালি শব্দ রাঢ় থেকে রাঢ় শব্দ এসেছে। আর রাঢ় শব্দের অর্থ মানে রাঢ় শব্দের অর্থ কি? রাঢ় শব্দের অর্থ হচ্ছে পাথুরে জমি। আর হচ্ছে লাল মাটি কিন্তু এখানে দেখা যায় এই রাঢ় অঞ্চলে। নেক্সট হচ্ছে এখানকার মাটি ল্যাটেরাইট প্রকৃতির। ল্যাটেরাইট কিন্তু লাল রঙেরই হয়ে থাকে, ল্যাটেরাইট প্রকৃতির হয়ে থাকে। আর মাটির রং কিন্তু লাল। মাটির কিন্তু স্তর এখানে অগভীর, অর্থাৎ যে এখানে স্তরগুলো রয়েছে, মানে মানে দেখবে তোমরা যদি মাটি মানে দেখো, মাটির কিন্তু একটা স্তর রয়েছে এখানে। মানে তুমি মানে ভূমির নিচে, তুমি কোথাও যদি ভূমির নিচে যদি সিরিয়ালি এরকম ভাবে দেখো, তো প্রত্যেকটা কিন্তু মাটির একটা স্তর রয়েছে। এখানে হয়তো পাথর রয়েছে, তারপরে হয়তো বালি রয়েছে, তারপরে আবার ধরো একটা ভালো একটা মাটি রয়েছে, তারপরে আবার কিছু পাথর রয়েছে, এরকম ভাবে স্তর তৈরি হয়ে যায়। তো এখানে যে মাটির স্তর এখানে কিন্তু অগভীর, মানে সব থেকে বেশি মানে স্তর রয়েছে এখানে। মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু খুব কম এখানে, মানে মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু বেশি নেই। মানে মাটি জল দিতেই কিন্তু এখানে হাওয়া হয়ে যায় অ্যাকচুয়ালি। তো কারণ এখানে জলটা মানে মাটিতে থাকে না। নদী অববাহিকা গুলি বাদে অন্যত্র তাই মাটি খুব একটা উর্বর নয়। অর্থাৎ নদী অববাহিকা ছাড়া এখানে কিন্তু অন্যত্র মানে মাটি কিন্তু সেরকম মানে নদীর তীরবর্তী এলাকা ছাড়া বা অববাহিকা এলাকা ছাড়া অন্য মানে যে নদী থেকে একটু দূরে সেই সব এলাকায় কিন্তু মাটি তত উর্বর না। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার পূর্বাংশ এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার সমভূমি কিন্তু অন্তর্গত। এই যে মানে এই ল্যাটেরাইট মৃত্তিকা বা রাঢ় অঞ্চল কিন্তু এই এলাকাটাই। পশ্চিম মুর্শিদাবাদ জেলার যে পশ্চিম অংশ রয়েছে, মুর্শিদাবাদ জেলা যদি এরকম হয় তাহলে কিন্তু এর যে পশ্চিম অংশ, তারপরে বীরভূম, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপরে হচ্ছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান মানে বর্ধমান নয়, বর্ধমানের যে পশ্চিম সাইডটা সেটা কিন্তু মানে রাঢ় অঞ্চল পড়ে। ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, মানে পশ্চিমবঙ্গের পশ্চিম এলাকাটা বলতে পারো অনেকটা। নেক্সট দেখো, গাঙ্গেয় বদ্বীপ সমভূমি, মৃতপ্রায় বদ্বীপ। মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় সমভূমি মৃতপ্রায় বদ্বীপ সমভূমি নামে পরিচিত, কারণ পূর্বে এই অঞ্চলের নদীগুলি বদ্বীপ গঠনের কাজ সক্রিয় ছিল, কিন্তু বর্তমানে ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তিত হওয়ায় ফলে অধিকাংশ নদী মজে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে অনেকটা। এই অঞ্চলে বাগড়ি অঞ্চল বলা হয়। এই অঞ্চলকে কি বলা হয়? বাগড়ি অঞ্চল। বাগড়ি অঞ্চল কিন্তু বলা হয় এই মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার যে সমভূমি, মৃতপ্রায় যে সমভূমিটা রয়েছে সেটাকে কি বলা হয়? বাগড়ি অঞ্চল বলা হয়। কিন্তু মানে বর্তমানে ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে অধিকাংশ জমি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো এই অঞ্চলকে কিন্তু বাগড়ি অঞ্চল বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার মৃতপ্রায় সমভূমি অঞ্চলকে। নেক্সট হচ্ছে পরিণত বদ্বীপ। তো এই মুর্শিদাবাদ এবং যে নদিয়ার যে অঞ্চলটা সেখানে কিন্তু মানে মৃতপ্রায় বদ্বীপ রয়েছে। আর পরিণত বদ্বীপ কোথায় রয়েছে? দক্ষিণ 24 পরগনার মধ্য ও উত্তর অংশ, উত্তর 24 পরগনার উত্তরাংশ এবং সমগ্র কলকাতা
পরিণত বদ্বীপ সমভূমি নামে পরিচিত। তো কোন এলাকাকে পরিণত বদ্বীপ সমভূমি বলা হয়? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্য উত্তরাংশ, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যভাগ এবং উত্তর অংশ যে রয়েছে সেটা, আর উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তরাংশ এবং সমগ্র কলকাতাকে কিন্তু বলা হয় পরিণত বদ্বীপ অঞ্চল। এই জেলাগুলিতে বদ্বীপ গঠনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই পরিণত বদ্বীপ বলা হয় এই অঞ্চলকে। পরিণত বদ্বীপ কেন হয়? এখানে বদ্বীপ গঠনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে দেখো সক্রিয় বদ্বীপ। দক্ষিণ চব্বিশ পরগনার জেলার দক্ষিণ পূর্বাংশ, মানে দক্ষিণ যে চব্বিশ পরগনা জেলা রয়েছে তার দক্ষিণ পূর্বাংশ, আর উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ, এখানে কিন্তু সক্রিয় বদ্বীপ, মানে এখনো বদ্বীপ অঞ্চল মানে গঠিত হচ্ছে অ্যাকচুয়ালি। তো কি রয়েছে, উত্তর চব্বিশ পরগনার দক্ষিণাংশে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় করে বদ্বীপ গঠনের কাজ চলছে বলে এই অঞ্চলকে সক্রিয় বদ্বীপ বলা হয়। যেমন সমুদ্র জোয়ারের প্রভাবে এখানে মৃত্তিকা কিছুটা লবণাক্ত হয়ে থাকে। নেক্সট দেখো উপকূলের বালুকাময় সমভূমি। উপকূলের বালুকাময় সমভূমি, তো পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল উপকূলের বালুকাময়, বালিময় লিখেছে এখানে, বালুকাময় বা বালিময় যেটি বলো না কেন, তো এই বালিময় সমভূমি বা বালিয়াড়ি নামে কিন্তু পরিচিত। তো এখানে বালুকাময় সমভূমিও বলতে পারে, বালিময় সমভূমিও বলতে পারে, আবার বালিয়াড়ি কিন্তু বলতে পারে, তিনটা কিন্তু একই। তো দেখো পশ্চিম মেদিনীপুরের বঙ্গোপসাগরের যে তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বালিময় সমভূমি বা বালিয়াড়ি নামে পরিচিত। এখানে বিস্তীর্ণ বালিয়াড়ি দেখা যায়। কাথি, দীঘা, বালিয়াড়ি এলাকাগুলি উল্লেখযোগ্য, অর্থাৎ কাথি এবং দীঘাতে কিন্তু বালিয়াড়ি এলাকা রয়েছে অ্যাকচুয়ালি এখানে, মানে এখানে যে মানে এলাকাটা সেখানে কিন্তু সমভূমি হলেও এখানে কিন্তু মানে মাটিতে বালির পরিমাণ কিন্তু খুব বেশি। তো দীঘা বালিয়াড়ি বঙ্গোপসাগরের সবচেয়ে কাছে এবং কাথি বালিয়াড়ির এই সবচেয়ে দূরে কিন্তু অবস্থিত। তো দীঘা কিন্তু বালিয়াড়ি যে বঙ্গোপসাগরের সব থেকে কাছে রয়েছে এবং কাথি যে এলাকাটা রয়েছে সে বালিয়াড়ির সবচেয়ে দূরের অবস্থিত রয়েছে। নেক্সট হচ্ছে দেখো সুন্দরবন, 6 নম্বর। সুন্দরবন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণাংশ, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ যে অংশটা সুন্দরবনে অবস্থিত, মানে উত্তর একদম পশ্চিমবঙ্গের সর্বশেষ, এই একদম শেষ শেষ অংশ, এটার বঙ্গোপসাগর যদি হয় একদম পশ্চিমবঙ্গের সর্বশেষ অংশটা এখানে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে দক্ষিণ অংশটা রয়েছে এখানে কিন্তু রয়েছে সুন্দরবন। তো পলি গঠিত নিচু সমতল ভূমি, কাদা কাদা কর্দমাক্ত, এটা কর্দমাক্ত ও লবণাক্ত জলাভূমি, যা জালের মতো ঠিকই বলেছে, কারণ জালের মতো অসংখ্য শাখা দ্বীপ, মানে দেখো এই যে ছোট ছোট কি বলতো ছোট ছোট দ্বীপ রয়েছে এই সুন্দরবনে, তো এর ফলে কি হয় এইখানে যে নদীগুলো আছে সেখানে কিন্তু মানে জালের মতো আকৃতি ধারণ করে ফেলে। মানে কোনটা কোন দিকে, মানে একটা নদীর যে বয়ে কোথা দিয়ে যাচ্ছে সেটা একটা জালের মতো আকার ধারণ করে ফেলে। জালের মতো ছড়ানো অসংখ্য শাখা নদী রয়েছে, দ্বীপ রয়েছে, ওই যে দ্বীপগুলো অসংখ্য দ্বীপ কারণে কিন্তু অনেক শাখা নদী তৈরি হয়, এবং চর রয়েছে, খাড়ি রয়েছে ইত্যাদি এই অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হলো এইগুলো। তো এই অঞ্চলে শ্বাসমূল এবং ঠেসমূল যুক্ত ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। তোমরা অবশ্যই জানো সুন্দরবনে কি রয়েছে, শ্বাসমূল ও ঠেসমূল যুক্ত কিন্তু ম্যানগ্রোভ কিন্তু এখানে মানে বিখ্যাত একটা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, শ্বাসমূল ও ঠেসমূল যুক্ত। নেক্সট হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা দ্বারা গঠিত সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বিশেষ, অর্থাৎ গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা দ্বারা গঠিত পৃথিবীর কিন্তু বৃহত্তম, মানে সুন্দরবনে গঠিত সুন্দরবন যেটা কিনা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বিশেষ। মোহনা জোয়ার দ্বারা সৃষ্ট নদ নদী এবং অসংখ্য খাড়ি জলাভূমিতে সৃষ্ট গহনা অরণ্য নিয়ে গঠিত এই বাদাবন। নেক্সট হচ্ছে 13টি ব্লক দক্ষিণ চব্বিশ পরগনার এবং 6টি ব্লক উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত। তো এটা তোমরা একটু
রিসেন্টলি যেটা রয়েছে সেটা চেক করে নেবে, কারণ রিসেন্টলি রাজ্য সরি যে ডিস্ট্রিক্ট আরও বাড়াচ্ছে, জেলা আরও বাড়াবে, মানে সরকার থেকে বলা হয়েছে, তো তার জন্য একটু চেঞ্জ হবে, তোমরা একটু চেক করে রাখবে, সবসময় আপডেট থাকবে, তাহলেই হলো। নেক্সট দেখো মাতলা হোগল, তারপরে হচ্ছে হোগল, মাতলা, হোগল, রায়মঙ্গল, বিদ্যাধরী, সপ্তমুখী, হাড়ভাঙা, হুগলি, এছাড়া অসংখ্য খাড়ি উপখাড়ি রয়েছে। এইসব কিন্তু খাড়ি উপখাড়ি সুন্দরবন এলাকায় রয়েছে। তো নেক্সট ভিডিও থাকবে হচ্ছে নদ নদী নিয়ে, পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কারণ শেয়ার না করলে তো মানে শেয়ার শেয়ার করলেই আমাদের ভিডিওগুলো মানে ভালো লাগে। শেয়ার করলে, লাইক করলে, একটা কমেন্ট করলে তোমাদের খুবই উপকৃত হই আমরা। অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। আর ভিডিওটা কীরকম লাগছে তোমাদের এগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে একটু মানে ভালো লাগে, কি মানে কেউ একজন দেখছে আর কমেন্টও করছে, আর হয়তো কারো উপকৃত হচ্ছে, তার জন্যই কমেন্ট করেছে, ভালো লাগে। যাই হোক, কমেন্ট করো অবশ্যই। দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের একটুখানি মানে যে পরিশ্রম করছি সেটা কিন্তু একটা ফল পাওয়া যায়। তো যাই হোক, ধন্যবাদ।